নমস্কার, বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলছি যে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনেই দুর্গাপুজো, আপনাদের সুখ শান্তি একান্তই কামনা করি। আমি আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক সুস্থতা কামনা করি আপনারা যেন ভালো থাকেন। আর প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি শোনেন তাদের কাছে যদি নতুন ঘটনা কোনো কিছু থেকে থাকে যেগুলো আপনাদের জীবনে অলৌকিক ঘটনার মধ্যে পড়ে, সেরকম যদি ঘটনা থেকে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে পাঠান। সে ঘটনা আমি নিশ্চয়ই পড়ে শোনাবো। আর আপনারা জানাবেন যে আমার চ্যানেলের উপস্থাপনা কীরকম লাগছে আপনাদের। আর আপনারা নিত্য নতুন ঘটনা পাঠান। প্লিজ আপনাদের ঘটনা পড়তে আমার ভীষণ ভালো লাগে। চলুন আজকের ঘটনাটির দিকে গিয়ে যাওয়া যাক। আজকের ঘটনাটা পাঠিয়েছে শেখ আব্দুল, বাংলাদেশ থেকে। সে বাংলাদেশের আমার নিয়মিত শ্রোতা। কিন্তু ধন্যবাদ শেখ আব্দুল, তুমি এত দূর থেকে আমার চ্যানেলটাকে এইভাবে ফলো করো, এতদিন ধরে তুমি আমার শ্রোতা হিসেবে আছো। আমি চাই যে আমাদের এই ফ্যামিলি, বিভীষিকার রাত্রি ফ্যামিলি যেন আরও অনেক বড় হয়। আমার চ্যানেলের তরফ থেকে তোমার ঘটনাটা বেছে নিয়েছে যাতে আমি তোমার ঘটনাটা আজকে পড়ি। চলো ঘটনাটির দিকে গিয়ে যাওয়া যাক। চলুন বন্ধুরা, যে ঘটনাটা শেখ আব্দুল পাঠিয়েছে সে ঘটনাটাই আপনাদের সঙ্গে পড়ে শুনেছি। বেশ একটা অন্য ধরনের ঘটনা। সে বলেছে যে সে আর তার গার্লফ্রেন্ড দুজনে তখন ইউনিভার্সিটিতে পড়ে। তাদের দুজনের মধ্যে মানে সম্পর্কটা বাড়ি থেকেও বেশ ভালোভাবে মেনে নিয়েছিল। তাই জন্যে রাত্রিবেলায় তারা সন্ধ্যের দিকে আর কি ঘুরতে গেছিলো। আর ফেরার পথ মানে টাইমটা অনেক লেট হয়ে গেছিলো, লেট নাইট হয়ে গেছিলো আর কি, ওই 11:30 12টা এরকম হয়ে গিয়েছিলো। তাই আব্দুল ভাইয়া তার গার্লফ্রেন্ডকে বাড়ি পৌঁছাতে আসছিল। তারা সোজাসুজি তাদের যে রাস্তা হয় সেই রাস্তায় না এসে তারা যে মানে হসপিটাল হয়ে একটা রোড আছে সেই রোডটা হয়ে ঘুরে ঘুরে আসছিল আর কি। মানে আব্দুল ভাইয়ার গার্লফ্রেন্ডের যে বাড়িটা সেটা আর কি হসপিটাল দিয়েও যাওয়া যায়, আবার এমনি রোড দিয়েও যাওয়া যায়। হসপিটাল দিয়ে গেলে একটা রেলওয়ে মানে লাইন আছে, প্ল্যাটফর্ম লাইন, সেই প্ল্যাটফর্মটা পার করলেই একদম সামনেই তাদের বাড়ি। আর তারপরে একটু দূরে গিয়ে পড়ে আব্দুল ভাইয়ার বাড়ি। আব্দুল ভাইয়া বলে যে আমরা সোজা রাস্তায় না গিয়ে আমরা একটু উল্টো পথে ঘুরে ঘুরে সেদিনে আসছিলাম। তা যখনই হসপিটালটার কাছে আমরা আসি আমার গাড়িটা কিন্তু অত্যন্ত ভারী হয়ে যায়। আমি বুঝতে পারি যে আমার গার্লফ্রেন্ড মৌ, সে যখন গাড়িতে বসে থাকে সে যেরকম ওজন হয় আর ও কিন্তু পাতলা ছিপছিপে ধরনেরই দেখতে, ওর ওজন খুব একটা না ভাইয়া বলল। তা ও বসার পর যেরকম মানে গাড়িটা হয় সেরকম না, যেন মনে হলো কোনো ভারী কোনো কিছু আমার গাড়ির পেছনে মানে প্রায় 70-80 কিলো কোনো ওয়েট আমার গাড়ির পেছনে বসিয়ে দেওয়া হলো। আমি নিজে অবাক হয়ে গেলাম যে পেছনে তো মৌ রয়েছে, আর তো কোনো কিছু নেই, আমি তো গাড়ির কাঁচ দিয়ে লক্ষ্য করতে পারছি, অথচ এত ভারী কী করে হয়ে গেল। আর হসপিটালটার সাথেই আর কি, হসপিটালে তো মর্গ থাকবেই যেখানে মৃতদেহগুলি রাখা হয়। তা মর্গের কাছে এসে একটা ভীষণ পচা বিশ্রী দুর্গন্ধ যাতে বলে, মানে সহ্য করতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে ওইখানেই বমি করে ফেলবো। ঠিক সেই সময়তেই মৌ বলতে থাকে যে দেখছো আব্দুল, এখান থেকে একটা কি মিষ্টি গন্ধ আসছে, যেন মনে হচ্ছে আমি ওখানে ছুটে যাই। আব্দুল ভাইয়া বলে আমার গাটা ওইখানে শিরশির করে ওঠে, মনে হচ্ছিল যে গাড়িটা আমি ওখানে আর চালাতে পারবো না, চাকাগুলো যেন মনে হচ্ছে ওখানে বসে যাচ্ছে ওর কথাটা শুনে। আর ও রীতিমতন ওই একই কথা বলে যাচ্ছে যে কি মিষ্টি গন্ধ, কি মিষ্টি গন্ধ, আমার ওখানে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। আমি বুঝতে পারছি আমার গাড়িটাও মানে যা ভারী হয়েছে আমি গাড়িটাও সেভাবে টানতে পারছি না, আমার ভয় লাগছে। আর আমার কিন্তু সে অনুভূতিটা হচ্ছে না, আমার মধ্যে প্রচণ্ড বিশ্রী একটা পচা গন্ধ মানে আর কি আমি ফিল করতে পারছি। আর তার কিছুদিন আগেই আমাদের ঈদ গিয়েছিল, ঈদের সময় আমার
বেহেন এসেছিল, বেহেন এসে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয়, মক্কার তাবিজ। ওরা মক্কা মদিনা এগুলো ঘুরতে গিয়েছিল, ওখান থেকে তাবিজ এনে আমার হাতে বেঁধে দিয়েছিল, তা ডান হাতে। সেই ডান হাতের তাবিজটা আমার যেন মনে হচ্ছে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, দিয়ে আমি মনে হচ্ছে আমার হাতে ওটা আর রাখতে পারবো না, এত গরম, আর মনে হচ্ছে ছ্যাঁকা খাচ্ছি লিটারেলি। যাই হোক, আমি কোনো রকমে গাড়িটাকে কোনো কিছু না ভেবে চালিয়ে নিয়ে আসি। এসে যখন রেলওয়ে ট্র্যাকগুলো কাছে আসি তখন দেখি আবার স্বাভাবিক হয়ে গেছে, আমার গাড়িটা হালকা হয়ে গেল, আমার হাতে তাবিজটাও আর জ্বলছে না, মানে যে জ্বালা পোড়াটা করছিল সেটাও আর করছে না, আর ও কিন্তু স্বাভাবিক ব্যবহার করছে। ও তখন বলে যে আব্দুল তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে চলে এলে, আমরা একটু ঘুরে ঘুরে যদি আসতাম। তার কিছুদিন পরেই যেহেতু আমাদের মানে বিয়ে ছিল, সেহেতু আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তা তখন আমি বললাম কেন, অনেকক্ষণ ধরেই তো আসছি, যে ওর কি কিছুই মনে পড়ছে না, তুই কত কি কাণ্ড করলি, মানে এমন আচরণটা করলো, মানে ওর কথা শুনে এমন মনে হলো যেন এই 5-10 মিনিট যে রাস্তাটা আমি হসপিটাল থেকে এই রেলওয়ে ট্র্যাক পর্যন্ত পার করলাম, ওর যেন সেটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে, সে ঘটনাটা যেন ওর আর মনেই নেই। যাই হোক, আমি আর ওকে কোনো রকম বিরক্ত না করে রেলওয়ে ট্র্যাকটা পার করে আমি ওকে বাড়িতে কাকিমার হাতে তুলে দিয়ে আসি, আর কাকিমাকে বলে আসি যে ওকে একটু গোসল করিয়ে তারপরে বাড়ি ঢোকাবে। তার ঠিক পরে ওদের বাড়িতে যখন ওকে আমি ড্রপ করি, আবার যে গাড়িটা আমি স্টার্ট করি, আবার আমার গাড়িতে ঠিক একই অবস্থা, গাড়ির পেছনে যেন মনে হলো আবার সেই ওয়েটটা বসলো, 70-80 কেজি সে ওয়েটটা একদম চাপা গেল, আর আমার ওই হাতে তাবিজটা আবার গরম হতে শুরু করলো। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই, আমি গাড়ির কাঁচটা দিয়ে পড়ে যখন দেখছি জিনিসটাকে, তখন মনে হচ্ছে একটা কালো অবয়বের মতো, যেন মনে হচ্ছে একটা মানে ছায়ামূর্তি আমার গাড়ির পেছনে কিন্তু বসে আছে। ও আমাকে স্পর্শ করার চেষ্টা করছে, বাট স্পর্শ করতে পারছে না, কারণ ওই মক্কা মদিনার তাবিজটা আমার হাতে তখনও ছিল। কিন্তু ওই জিনিসটা আমার হাতে মানে আর কি এতটাই কষ্ট হচ্ছিল, মানে আমার নিজেরও শরীরে, যে চিন্তা করতে পারবেন না আপনারা, মানে আমার মনে হচ্ছিল হাতটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওই অবস্থাতে আমি গাড়িটা কোনো রকমে চালিয়ে বাড়ি পর্যন্ত আসি। বাড়িতে যখনই প্রবেশ করা মাত্রই আমি গোসল করে জামাকাপড়গুলো ওখানেই ছেড়ে দিয়ে যখন নিজের রুমে ঢুকে তারপরেই আবার সেই জিনিসটা আমার কাছ থেকে সরে যায়, আবার স্বাভাবিক যেন মনে হলো যে আমার শরীরটা পুরো হালকা হয়ে গেল। এতক্ষণ আমি একটা ভারী কোনো কিছু অনুভব করছিলাম, বাড়িতে ঢুকে গোসল করার পর আমার শরীরটা হালকা হয়ে গেল। আর যে জায়গাতে তাবিজটা ছিল আমার হাতে, যে জায়গায় তাবিজটা মানে এখনও আছে সেই তাবিজটা, সেখানটা পুরো একদম পুড়ে গেছে যেন মনে হচ্ছে, মানে সত্যিই মানে কোনো জিনিস, মানে কোনো ধাতব জিনিস যদি আগুনে পোড়ানোর পর সেই জায়গাটা যদি চামড়ার মধ্যে দেওয়া হয় যেরকম জ্বলে যায়, আমার সেই তাবিজটা যেখানে বাঁধা রয়েছে আমার সেখানকার চামড়াটা ঠিক সেভাবেই পুড়ে গেছে। যাই হোক, আল্লাহ দোয়া ওই তাবিজটা আমি কখনো আমার শরীর থেকে আর আলাদা করি না। মাকে যখন আমি এই ঘটনাটা বলি তখন মা বলে যে বিয়ের আগে তোদেরকে আর এভাবে ঘুরতে দেওয়া যাবে না, রাত্রিবিতে তোরা আর বাইরে বেরোস না। আর দিদি যে মানে মক্কা মদিনায় গিয়েছিল, যে তাবিজটা আমাকে এনে দিয়েছে, সেই তাবিজটার জোরেই বোধহয় সেদিন আমি আর আমার মৌ দুজনেই বেঁচে গিয়েছি। ধন্যবাদ আমার চ্যানেলে ঘটনাটা পাঠানোর জন্য। আব্দুল ভাই আরও বলেছে যে দিদিভাই তোমার উপস্থাপন আমার ভীষণ ভালো লাগে, তোমার চ্যানেলে আমি কয়েকবারই ঘটনা পাঠিয়েছি, ঘটনাগুলো পড়া হয়নি, তুমি যদি এই ঘটনাটা পড়ো আমি খুব খুশি হব। আর আমার বাংলাদেশ থেকে তোমার জন্য সকলের তরফ থেকে ভালোবাসা রইল, আমার বন্ধুরা, আমার বাড়ির লোক তোমাকে ভীষণ পছন্দ করে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের তরফ থেকেও তোমাকে অনেক 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 ভালোবাসা রইল। নমস্কার।